Good evening, everyone. Welcome to my নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। আমি চলে এসেছি আজকে তোমাদের সাথে ক্লাস 9-এর একটি টপিক নিয়ে। আমাদের ক্লাস 9-এর সিলেবাসে একটি কবিতা রয়েছে, নাম হচ্ছে জন্মভূমি আজ। কবি হচ্ছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আজকে আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জন্মভূমি আজ কবিতাটা নিয়ে আলোচনা করব। কবিতাটা পড়ানোর আগে আমি তোমাদের সাথে কবিতাটার যে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার সম্পর্কে কিছু বলবো, কারণ কবির সম্পর্কে জানতে হবে, আমাদের মূল কাব্যগ্রন্থের নাম জানতে হবে। এগুলো থেকে আমাদের মাঝে মাঝে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, এমসিকিউ কোশ্চেন দিতেই পারে মাঝে মাঝে, ঠিক আছে? যদিও তোমাদের এবারে যে সিবিএসসি প্যাটার্ন রয়েছে সেখানে এমসিকিউ কোশ্চেন কবিতা থেকে নেই, তবুও পরবর্তীকালে সিবিএসসি তো বারবারই কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে। সেক্ষেত্রে যদি কোশ্চেন আসে পরবর্তী বছরে, যদি থাকে, তোমরা যে বছর দেবে বা নেক্সট বছরেও যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু পড়তে হবে। আর আমার মনে হয় কবিতাটা পড়ার আগে একটু কবি পরিচিতি সম্পর্কে আমাদের জেনে নিলে পড়তে সুবিধা হবে। আচ্ছা, কবির নাম হচ্ছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের মনে রাখতে হবে তার জন্মসালটা। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসাল হচ্ছে 1920 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বাংলাদেশের বিক্রমপুরে কবি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হচ্ছে হরেন্দ্র চট্টোপাধ্যায়, মাতা হচ্ছে গিয়ে সুরবালা দেবী। তাহলে পিতা হচ্ছেন হরেন্দ্র চট্টোপাধ্যায়, মাতা হচ্ছেন সুরবালা দেবী, ঠিক আছে? বিক্রমপুরে শৈশবের শিক্ষা শেষ করার পর তিনি কলকাতার রিপন স্কুলে ভর্তি হয়েছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির প্রাথমিক সদস্য হয়েছিলেন, ঠিক আছে? এখান থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কবি স্বদেশের প্রতি চিন্তাভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। স্বদেশ ভূমির প্রতি গভীর শ্রদ্ধাবোধ ছিল কবির একদম পুরো মজ্জাগত, ঠিক আছে? মানুষকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন। তার কাব্যে বারবার কি প্রতিফলিত হয়েছে? বঞ্চিত, হতভাগ্য, ব্যথিত মানুষের কথা। এটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর যখন বীরেন্দ্র চট্টোপাধ্যায় কাব্য রচনা করেছেন, সেই কাব্যগুলোর উপরে যেগুলোর প্রভাব পড়েছে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, ভাষা আন্দোলন, তেভাগা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রভৃতি ঘটনা বিশেষভাবে তার কাব্যকে প্রভাবিত করেছিল, এবং সেই প্রসঙ্গই কিন্তু বারবার তার কবিতার মধ্যে দিয়ে উঠে আসে। তার লেখা কয়েকটা কাব্যগ্রন্থের মধ্যে প্রথম যেটা কাব্যগ্রন্থ 1942 সালে, সালটা দেখো 1942 সাল, বিংশ শতাব্দী, সেই সময় প্রকাশিত হচ্ছে গ্রহচ্যুত, ঠিক আছে? তারপরে বহু কাব্যগ্রন্থ একে একে বেরিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ রয়েছে: রানুর জন্য, লক্ষিন্দর, উলুখড়ের কবিতা, জাতক, তিন পাহাড়ের স্বপ্ন, ঠিক আছে, মহাদেবের দুয়ার, ওরা যতই চক্ষু রাঙাক, ঠিক আছে, মানুষের মুখ, ঠিক আছে, এইগুলো রয়েছে। তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের নাম আমি বলছি, অথচ ভারতবর্ষ তাদের, এটা একটা গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। আরেকটা গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হচ্ছে বেঁচে থাকার কবিতা। বেঁচে থাকার কবিতা কাব্যগ্রন্থের সালটা মনে রাখবে, 1981 সালে বেরিয়েছে। বেঁচে থাকার কবিতা কাব্যগ্রন্থটি বেরিয়েছে 1981 সালে। এই বেঁচে থাকার কবিতা কাব্যগ্রন্থ থেকেই কিন্তু সংকলিত হয়েছে জন্মভূমি আজ কবিতাটি। আমরা যে কবিতাটা পড়ছি, আমাদের পাঠ্য জন্মভূমি আজ কবিতা, এই কবিতাটা কিন্তু বেঁচে থাকার কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এর প্রকাশকাল হচ্ছে 1981। এবার আমরা আসছি কবিতাতে। কবিতার নাম জন্মভূমি আজ। আমরা জেনে গেছি বেঁচে থাকার কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বেঁচে থাকার কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবারে জন্মভূমি আজ কবিতার আমি লাইন বাই লাইন আজকে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। তোমরা পাশে থাকো এবং শুনতে থাকো পুরো শেষ অবধি ভিডিওটা। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। জন্মভূমি আজ কবিতাটার আগে আমি একটুখানি, কবিতাটাতে যাওয়ার আগে আমি একটুখানি প্রেক্ষাপট নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। এই কবিতাটা দেখো, নামকরণ করা হয়েছে জন্মভূমি আজ। এই যে নামকরণটার উপরে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ আজ, বর্তমানের জন্মভূমি, বর্তমান মানে কবি যে সময় কবিতাটা লিখছেন, এই কাব্যগ্রন্থের প্রকাশকাল আমরা দেখো দেখতেই পেয়েছি। যখন লিখছেন 1981 সাল, 1981 সাল মানে কিন্তু ধরে নিতে পারি আমাদের কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে।
1981 সাল ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও আমাদের দেশে নানান রকমের সমস্যা দেখা দিয়েছিল। ছোটো ছোটো নানান রকমের গোষ্ঠীগত প্রবলেম, সমস্যা নানান দিক দিয়ে এসে সমস্যা সৃষ্টি করেছিল। 1981 সালে কবি কাব্যগ্রন্থ লিখছেন বিংশ শতাব্দীতে, ঠিক আছে। আর্থসামাজিক সংশয়, দুর্যোগের অন্ধকার কঠিন পাথরের মতো চেপে বসে আছে। দুর্যোগ এক প্রকার, ঠিক আছে। আর্থসামাজিক সংশয় এক প্রকার দুর্যোগ, কালো অন্ধকারের মধ্যে পাথরের মতো চেপে বসে আছে, ঠিক আছে। এরম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে এই সময় দাঁড়িয়ে কবি কিন্তু কবিতাটা লিখছেন। কবিতাটা লেখার উদ্দেশ্য হচ্ছে গিয়ে মাটি আর মানুষকে এক বিন্দুতে দাঁড় করানো। কবি এটা পাঠককে বোঝাতে চাইছেন যে কবিতার মধ্যে মাটি আর মানুষের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে, মাটি আর মানুষের সঙ্গে একটা গভীর সম্পর্ক রয়েছে। ঠিক সেই সময় কিন্তু সমকালীন সামাজিক জীবন, রাজনৈতিক অস্থিরতা, শোষণ, বঞ্চনা, অত্যাচারের জ্বলন্ত উত্তাপ কবিকে বারবার নাড়া দিয়ে গেছে, কবি হৃদয়কে ব্যথিত করেছে। এবং দেশের মানুষ ভালো ছিল না, হতভাগ্য বঞ্চিত মানুষের জন্য তার হৃদয় বারবার ব্যাকুল হয়ে উঠেছিল। একমাত্র মানুষই পারে মাটিকে সরস করে তুলতে, মাটির বুকে সোনার ফসল ফলাতে মানুষই পারে। অর্থাৎ কৃষক সম্প্রদায় যদি কাজ না করে, সোনার ফসল না ফলায়, মাটিতে সোনা ফলবে না, আমরা খেতে পাবো না। অর্থাৎ বাস্তব জীবনের পরিস্থিতিকে কিন্তু কবি এখানে তুলে নিয়ে এসেছেন। সেই সমসাময়িক বর্তমানে কবি যে সময় কবিতাটা লিখছেন সেই সময়ের জন্মভূমির কথা চিন্তা করে কবি কবিতার নামকরণ করেছেন জন্মভূমি আজ। আজ বলতে সেই বর্তমান সময়কে বোঝানো হয়েছে যে সময় দাঁড়িয়ে কবি কবিতাটা লিখছেন, ঠিক আছে। এইবারে এই কবিতায় আমরা জিনিস দেখতে পাচ্ছি, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি। দেখো এই কবিতাটার প্রেক্ষাপট আমরা বুঝতে পেরেছি, একটা সমসাময়িক অস্থিরতার চিত্র এই কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আমি কিন্তু আগেই বলেছিলাম বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে পড়াতে গিয়ে, মানে বীরেন্দ্র কবি সম্পর্কে বলতে গিয়ে আমি কিন্তু বারবার বলেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, ভাষা আন্দোলন, তেভাগা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই সমস্ত ঘটনা কিন্তু কবিকে বিশেষভাবে নাড়া দিয়েছিল। আর এই সমস্ত ঘটনার বিশেষ কিন্তু প্রতিফলন তার কাব্যে পড়েছিল, ঠিক আছে। সাময়িক অস্থিরতা, মানুষ শোষিত হচ্ছে, মানুষ ভালো নেই, দেশের মানুষ, ঠিক আছে। মানুষ সাহায্য চাইছে, কবি সেই সমস্ত অসহায় মানুষের প্রতিনিধি হয়ে কবিতায় কিন্তু কবি ভাষা দিয়েছেন। কবিতায় কিন্তু সেই সমস্ত অসহায় মানুষের প্রতিনিধি হয়ে কবি তাদের কথা বলেছেন, তারা কি বলতে চাইছে। অসহায় মানুষেরা একবার বলতে চাইছে তারা বাঁচতে চায়, ঠিক আছে। কবি তাদেরকে এক প্রকার গাইড করছেন। কবি বলছেন বিপ্লবের মধ্যে দিয়ে এই দেশে স্বদেশ আসে, শান্তি আসে। যদি মানুষ যদি চুপ হয়ে যায়, সে যদি বিপ্লব করতে না পারে, সে যদি কোনো রকমভাবে দেশের মাটিকে বাঁচাতে না পারে, সব ধূলিসাৎ হয়ে যাবে। তাই কবি মানুষের মনে উদ্দীপনা জাগাতে চেয়েছেন। কবি বলছেন এই মাটিতে তুমি জন্মগ্রহণ করেছো, অর্থাৎ সমস্ত মানুষেরা যে আমরা যে মাটিতে জন্মগ্রহণ করেছি সেটা আমাদের নিজেদের মাটি। কবি বলছেন একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। অর্থাৎ মাটি এবং মানুষ দুটোকে কিন্তু কবি এক সূত্রে গাঁথতে চেয়েছেন। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। মানুষ যেমন একটা অস্থির পরিস্থিতির শিকার হয়েছে, মাটিটাও কিন্তু সেরকমভাবে দীর্ঘদিন ধরে ফসল না ফলাতে ফলাতে মাটিটাও কিন্তু দীর্ঘদিন ধরে রুক্ষ হয়ে যাচ্ছে। তাই বলছে একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। তারপরেই কবি একটা ভয়ঙ্কর কথা বলছেন, এখনো রাত শেষ হয়নি। রাত শেষ হয়নি কথাটার মানে হচ্ছে মানুষের জীবন থেকে বিপদ চলে যায়নি। অর্থাৎ রাত আমাদের কাছে ভয়ঙ্করতার প্রতীক নিয়ে আসে। রাত কখনো কিন্তু সৌন্দর্য বহন করে না। রাত রাত অবশ্যই রাতে চাঁদের সৌন্দর্য আমাদের কাছে প্রিয়, ওটা আলাদা কথা, কিন্তু রাত তো কালো। দিন যেমন সাদা হয়, সাদার অপোজিট কালো, রাত তো কালো। রাত মানুষের কাছে ভয়ঙ্করতা নিয়ে আসে। তাই মানুষের জীবনে যদি আঁধার নেমে আসে, তাই বলছে এখনও মানুষের জীবন থেকে আঁধার চলে যায়নি, মানে খারাপ সময় মানুষের জীবন থেকে কেটে যায়নি, এখনও রাত শেষ হয়নি, ঠিক আছে। অন্ধকার এখনও তোমার বুকের ওপর, তোমার বলতে কাদের কথা বলেছে, সেই সমস্ত অসহায় শোষিত মানুষদের কথা বলা হয়েছে।
অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। কবি বলেছেন অন্ধকার এখনো তোমার বুকের ওপরে চেপে বসে আছে কঠিন পাথরের মতো, তুমি সেই অন্ধকার থেকে বেরিয়ে এসো। অর্থাৎ সমকালীন পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনো। সমকালীন পরিস্থিতি ভয়ঙ্কর, সমকালীন পরিস্থিতি তোমাকে গ্রাস করছে, অন্ধকার হয়ে তোমার বুকের ওপরে কঠিন পাথর হয়ে চেপে বসে আছে। একটা কঠিন পাথর যদি আমি কারোর বুকের ওপরে চাপিয়ে দিই, সে কি নিঃশ্বাস নিতে পারবে? নিঃশ্বাস নিতে পারবে না। তাই এই সমকালীন পরিস্থিতি থেকে তোমাকে মুক্তি পেতে হবে। অন্ধকার এখনো তোমার বুকের ওপরে কঠিন পাথর হয়ে চেপে বসে আছে, তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মানে তুমি এগোতে পারছো না, তুমি সেই সমকালীন পরিস্থিতিটা কাটিয়ে এগিয়ে যেতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। অর্থাৎ বাঘ সবসময় ঝাঁপিয়ে পড়ে মানুষকে অ্যাটাক করার জন্য, হঠাৎ করে পিছন দিক থেকে। তাই বলছে তুমি নিজেও জানবে না মাথার উপরে যে ভয়ঙ্কর কালো আকাশটা রয়েছে, সেই আকাশ থেকে কখন তোমার জীবনে বিপদ ঘনিয়ে আসবে। সেই আকাশটাও কালো, সেই আকাশে আলো ফোটে না। অর্থাৎ আলো ফোটে না মানে দিন রাত্রি ঠিকই হচ্ছে জীবনে, কিন্তু দিনটাও মানুষের জীবনে কালো হয়ে আসছে। তাই বলছে সেই অন্ধকারটা মানুষের জীবন থেকে কেটে যাচ্ছে না বা বিলীন হয়ে যাচ্ছে না। ঠিক আছে, মাথার উপরে ভয়ঙ্কর কালো আকাশ, যেন আকাশ বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে, যখন তখন মানুষকে অ্যাটাক করবে, যখন তখন মানুষের জীবনে বিপদ নিয়ে আসবে। ঠিক আছে, তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও। কবি একটা ভয়ঙ্কর কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ লাইন। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করতাকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। কবি এখানে মানুষের মনে সাহস জোগানোর কথা বলেছেন। অর্থাৎ সমকালীন পরিস্থিতিতে মানুষ বিধ্বস্ত, মানুষ নিজেকে ভেঙে পড়েছে। সেই ভাঙা মনের মধ্যে কবি যেন নতুন করে উদ্দীপনা সঞ্চার করতে চাইছে। কবি বলছেন তুমি যেন তেন প্রকারে এই মানে সিচুয়েশন থেকে নিজেকে ওভারকাম করো, মানে বেরিয়ে আসো। তুমি যেন তেন প্রকারে তুমি সিচুয়েশন থেকে বেরিয়ে আসো, এই পাথরটাকে যেন তেন প্রকারে সরানোর চেষ্টা করো। তোমাকে বাঁচতে হবে, কারণ তোমার উদ্দেশ্য, প্রত্যেকটা মানুষের জীবনে একটা উদ্দেশ্য থাকে, তোমার জীবনের উদ্দেশ্য বাঁচতে হবে, এই পরিস্থিতি থেকে তোমাকে বেরোতে হবে। তাই তুমি যেন তেন প্রকারে পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করতাকে শান্ত গলায় একটা কথা জানিয়ে দাও যে তুমি ভয় পাওনি। অর্থাৎ যারা তোমার জীবনের সমস্যা সৃষ্টি করছে, যে পরিস্থিতিটা তোমার জীবনে ভয়ঙ্করতা নিয়ে আসছে, তুমি তাদেরকে এটা বুঝিয়ে দাও। যে যারা শোষণ করছে সেই শাসক দলকে তুমি বুঝিয়ে দাও যে তুমি তাদেরকে ভয় পাও না। যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, যতই বাধা আসুক না কেন, আমরা ঠিক এগিয়েই যাব। ঠিক আছে, এই গেল মানুষের কথা, মানুষের চরম বিপর্যয়ের কথা কবি এখানে প্রথমে বলেছেন। তারপরে স্ট্যাঞ্জারে এসে কবি কিসের কথা বলছেন? মাটি এবং মানুষ দুজনের কথা একত্রে বলছেন, বিশেষ করে মাটিকে প্রাধান্য দিচ্ছেন। পরে আমরা দেখতে পাচ্ছি পরের স্ট্যাঞ্জারে মানে পরের স্তবকে এসে কবি বলছেন মাটির কথা। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। কবি কি বলছেন? মাটির কথা বলছেন। মাটি আগুনের মতো হবে, অর্থাৎ কৃষক যদি কর্ষণ করে মাটিতে, যদি ফসল ফলায়, তাহলে মাটি সোনার ফসল ফলে, মাটিতে সোনার ফসল ফলে, গ্রাম বাংলার মানুষেরা খেয়ে পড়ে বাঁচতে পারে। আর যদি মানুষ সেই মাটিতে কর্ষণ করা ভুলে যায়, ফসল ফলাতে ভুলে যায়, তাহলে তাহলে মাটি তো আগুনের মতো হয়ে যাবে, তাহলে বৃষ্টিও হবে না। গাছপালা না থাকলে, ফসল না ফললে বৃষ্টিও আসবে না। বৃষ্টি না আসলে মাটিটা একদম আগুন হয়ে থাকবে, ফুটি ফাটা হয়ে যাবে, ফেটে যাবে মাটি। এবং তারপরে তাহলে কি হবে? একটা টাইমে আমাদের দেশ কিসে পরিণত হবে? মরুভূমিতে পরিণত হবে। তাহলে তোমার স্বদেশ তাহলে মরুভূমি। অর্থাৎ তুমি এখানে কিন্তু দুটো জিনিস ভাবতে হবে। তুমি যদি ফসল ফলাতে না জানো, অর্থাৎ তোমার জমি আছে, তুমি ফসল ফলাবে, এটাই স্বাভাবিক, কিন্তু তোমাকে যে পরিস্থিতি ফসল ফলাতে দিচ্ছে না, তার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে। তোমাকে তোমার জমিতে ফসল ফলাতে হবে। তোমাকে বৃষ্টি আনার মন্ত্র ভুলে গেলে চলবে না, তোমাকে বৃষ্টি আনার মন্ত্র জানতে হবে। তুমি কিভাবে বৃষ্টি আনবে, কারণ তোমার জমিতে ফসল ফলাতে হবে, প্রকৃতির নিয়মে বৃষ্টি আসবে।
তোমার জমি শস্য শ্যামলা জমিতে পরিণত হবে। তুমি যদি এগুলো করতে না পারো তাহলে তোমার জমি কিসে পরিণত হবে? মরুভূমিতে পরিণত হবে। অর্থাৎ যেন তেন প্রকারে তোমাকে কিন্তু তোমার জমিটাকে বাঁচাতে হবে। তারপরে কি বলছে? যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ কথা। যে মানুষ গান গাইতে জানে না, গান গাওয়া মানে এখানে প্রতিবাদ করতে জানে না। যে মানুষ প্রতিবাদের ভাষা উচ্চারণ করতে পারে না, ভুল দেখেও যে বোবা ও অন্ধ হয়ে থাকে, যখন প্রলয় আসে, যখন ঝড় আসে, তখন প্রতিবাদ করে আর কোনো লাভ হয় না। অর্থাৎ প্রথমে তোমার জমিতে তোমাকে ফসল ফলাতে ইচ্ছে না, প্রথম থেকেই তুমি প্রতিবাদ করো, লড়াই করো, একত্রিত হও সকলে। এবং যে মানুষ প্রতিবাদ করতে জানে না, অর্থাৎ যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে তখন সে বোবা ও অন্ধ হয়ে যায়। যখন ঝড় নেমে আসে জীবনে, তখন শত প্রতিবাদ করেও কিছু হয় না, তখন আর কিছু সে বলতেই পারে না, দেখেও না দেখার মতো থাকে, বোবা এবং অন্ধ হয়ে থাকে, বলতে গিয়েও কিছু বলতে পারবে না। ঠিক আছে? তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। কবি এখানে বলছেন সাধারণ মানুষদের, মাটির দিকে তাকাও, যে মাটিতে তুমি জন্মেছো সে প্রতীক্ষা করছে তোমার জন্য। তুমি এখানে ফসল ফলাবে, মাটিতে সোনার ফসল ফলে উঠবে, তুমি দেখো, তুমি মাটির দিকে তাকাও, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তুমি যেমন কিছু বলতে গিয়েও বলতে পারছো না, তোমার মতো শত শত মানুষ রয়েছে, তারাও প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদ করতে পারছে না। তোমরা একত্রিত হও, সবাই মিলে একত্রিত হয়ে প্রতিবাদ করো। একটা লাঠিকে ভাঙা সোজা, 10টা লাঠি একসঙ্গে হয়ে গেলে সেটাকে ভাঙা যথেষ্ট কঠিন। তাই কবি সকলকে একত্রিত হবার জন্য ডাক পাঠিয়েছেন। এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি কবি বলেছেন সকলে একত্রিত হও, একত্রিত হয়ে প্রতিবাদে নামো, দেখবে তোমরা জিতবেই এবং তোমাদের অন্ধকার কেটে গিয়ে নতুন দিনের সূচনা হবে। অর্থাৎ কবি অবশ্যই আশাবাদী। আশাবাদী কবি এখানে আশাবাদী চিন্তাভাবনা নিয়েই কবিতাটা তিনি শেষ করেছেন। আমরা দেখতে পাচ্ছি কবি প্রথমে মাটি সমকালীন সমাজের কথা, সমকালীন পরিস্থিতির কথা, মানুষের কথা বলেছেন, তারপরে মাটির কথা বলেছেন। মাটি এবং মানুষকে একত্রিত করে কবি কিন্তু লাস্টে বলেছেন তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। অর্থাৎ কবি এখানে সেই সমস্ত অসহায় বঞ্চিত মানুষগুলির পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের মুখের ভাষা ফোটানোর জন্য, তাদেরকে প্রতিবাদে উদ্দীপ্ত করার জন্য। ঠিক আছে? তারা যাতে নতুন দিনের আলো দেখতে পায়, অন্ধকারকে তারা যাতে কাটিয়ে উঠতে পারে। ঠিক আছে? সেই সমকালীন সমাজকে বা পরিস্থিতিকে তুলে ধরতেই কবি এই জন্মভূমি আজ কবিতাটা রচনা করেছেন। আমি কবিতাটা সম্পূর্ণ আলোচনা করে দিলাম তোমাদের কাছে। এই কবিতা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে আমি ব্যাখ্যাগুলো তো প্রত্যেকটা লাইন ওয়াইজ করেই দিয়েছি। আমার যে কথাগুলো যেগুলো আমি বলেছি এগুলোই তোমরা খাতায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কোনো কিছু মুখস্থ করার দরকার হয় না, কারণ ক্লাস 9-10-এর কোশ্চেন আনসার লিখতে গেলে কোনো কিছু মুখস্থ করতে লাগে না। তুমি যেটা বুঝছো সেটাই লেখো, সবসময় ক্রিয়েটিভিটিটাই দরকার, আর কিচ্ছু না। কোনো নোটস মুখস্থ করে লেখার চেষ্টা করবে না। আমি যে কথাগুলো বললাম, যেভাবে খুব ক্যাজুয়াল বলে গেলাম, তোমরাও কিন্তু সেই কথাগুলো শুনে নিজের মতো করে ভাবনা চিন্তা করে লিখে ফেলো, দেখবে সব লিখতে পারবে। ইম্পর্টেন্ট কোশ্চেনের থেকে যেখান থেকে লাইনগুলো, প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট, তবুও বলে দিচ্ছি। অন্ধকার এখনও তোমার বুকের ওপরে কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না, এই লাইনটা। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ, এটা বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি ভয় পাওনি, এইটুকু লাইন তুলে কোশ্চেন আসে, শান্ত গলা এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। ঠিক আছে? তারপরে তুমি যদি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি, এই লাইনটা। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়, এই লাইনটা। তারপরে তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট লাইন। পরীক্ষায় এই লাইনগুলো তুলেই মোটামুটি কোশ্চেন আসে। পুরো কবিতাটা ভালো করে পড়বে, আমি যেভাবে বোঝালাম ঠিক সেভাবেই লেখার চেষ্টা করো। আশা করি কারোর কোনো অসুবিধা হবে না। কোশ্চেন আনসার আলাদা করে পড়তে লাগে না। আমি যে কথাগুলো বললাম আমার কথাগুলো শুনে নাও, গল্পের মতো করে নিজেই লেখো, নিজেই ভাষা দিয়ে সুন্দর করে লেখো। খুব কঠিন ভাষা ব্যবহার করারও দরকার নেই। আর প্রত্যেকটা কোশ্চেন লেখার আগে তোমাদের দেবে 2+3 বা ব্যাখ্যা, যে কোশ্চেনে দিক প্রত্যেকটা কোশ্চেন লেখার আগে কবির নাম, কবিতার নাম, কাব্যগ্রন্থের নাম। ঠিক আছে? বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বেঁচে থাকার কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত জন্মভূমি আজ কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। ঠিক আছে? এরকম এরভাবে আনসার লিখবে প্রত্যেকটাতেই, আমি বলে দিলাম। কিন্তু যে কোশ্চেনই আসুক ফার্স্টে কিন্তু তাহলে কবির নাম, কাব্যগ্রন্থের নাম, কবিতার নাম, এই তিনটে কিন্তু আমার আনসারে থাকবে। ঠিক আছে? আর
যে যে জায়গাগুলো বললাম একটু দেখে নেবে। শর্ট কোশ্চেনের জন্য যা প্রথমেই বলে দিয়েছি, বিষয় পরিচিতি থেকে ওই পরিচিতি থেকে কিছু কিছু সেগুলো একটু দেখে নেবে। এভাবেই থাকো। আর আজকে এই আলোচনা আমার এত অবধি। তোমরা আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার হচ্ছে গিয়ে ফেসবুক পেজটাকে তোমরা ফলো করো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি বানাতে পারি, এবং এভাবেই চলতে থাকুক, ঠিক আছে? আজ এই অবধি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনায় থাকো। বাই।